এটা হচ্ছে গুলশান। গুলশান ১ সার্কেল থেকে আমি যাচ্ছি গুলশান ২ এর দিকে। আর এইটা হচ্ছে গুলশান অ্যাভিনিউ। বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল এবং দামি এলাকা বলা হয় এই গুলশানকে এবং বনানীকে। তো আমি সেই গুলশান ১ থেকে বনানীর দিকে যাব এবং আপনাদের দেখার চেষ্টা করব যে আসলে এই গুলশান অ্যাভিনিউটা আসলে কত সুন্দর। আপনারা জানেন যে বাংলাদেশের যতগুলো ব্যয়বহুল এরিয়া রয়েছে তার মধ্যে কিন্তু সবচেয়ে ব্যয়বহুল হচ্ছে এই গুলশান। কারণ এখানকার জীবনযাত্রার মান এবং এখানকার লাইফস্টাইল একেবারে আলাদা। কারণ হচ্ছে এইখানে যারা বসবাস করেন তারা বিভিন্ন সেলিব্রিটি এবং প্রথম শ্রেণীর বলা হয়ে থাকে। আসলে যারা বহু টাকা পয়সার মালিক তারা কিন্তু এখানে থাকে, বিশেষ করে বসবাস করে। এমনি আপনি যদি লাখ টাকাও ইনকাম করেন তারপরেও এই গুলশান বনানীতে থাকার মতো কেউ সাহস করবে না সাধারণত। কারণ এখানকার সব কিছুই দাম বেশি, এমনকি এখানে যে গাড়িগুলো চলাচল করে রিক্সা, এই রিক্সা কিন্তু অন্য এলাকায় যায় না এবং অন্য এলাকা থেকে সেই রিক্সাগুলো কিন্তু এই জায়গায় প্রবেশ করে না। সেই সাথে এখানে যে লোকাল বাস রয়েছে সেই চক্রাকার বাস, অর্থাৎ গুলশান এবং বনানী কেন্দ্রিক, এর বাইরে সে বাসগুলো কিন্তু যায় না। আর এখানে যে সিএনজিগুলো চলাচল করে সেগুলো বাইরের থেকে আসে, কারণ এখানে সিএনজির কোনো লিমিট নাই। তবে রিক্সা এবং লোকাল বাস এই দুটোই কিন্তু এরিয়া ভিত্তিক, অর্থাৎ এই এলাকা থেকে অন্য এলাকায় যায় না এবং অন্য এলাকার বাড়িগুলো মানে গাড়িগুলো কিন্তু এলাকায় প্রবেশ করে না। তবে প্রাইভেট কার, মোটরসাইকেল এগুলোর হিসাব আলাদা। আর এই গুলশান এবং বনানী মূলত আগে আবাসিক এলাকা হিসেবে পরিচিত ছিল, কিন্তু ধীরে ধীরে এখন সেই মতিঝিলের ব্যবসা কেন্দ্রগুলো, অর্থাৎ প্রধান কার্যালয়গুলো ধীরে ধীরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটতে থাকলে বিভিন্ন ব্যাংক, বিভিন্ন অফিস আদালতের হেডকোয়ার্টার কিন্তু এই গুলশান এবং বনানী কেন্দ্রিক হয়ে উঠেছে। কারণটা হচ্ছে এখানকার নির্ঝঞ্ঝাট পরিবেশ এবং লাইফস্টাইল এবং পরিপাটি করে সাজানো গোছানো সব কিছুই যেন একটা আলাদা একটা ঢাকাকে পরিচিত করেছে। তো আজকে আপনাদের গুলশান অ্যাভিনিউ ধরেই নিয়ে যাচ্ছি। তো গুলশান ১ থেকে আমি যাচ্ছি গুলশান ২ এর দিকে এবং দেখুন এই ফুটপাতগুলো কিন্তু ফাঁকা এবং বিশেষ করে রাস্তা যতটুকু ঠিক তার অর্ধেক ফুটপাত, অর্থাৎ এত চওড়া ফুটপাত কিন্তু ঢাকার অন্য কোনো এলাকায় দেখতে পারবেন না। আর আরেকটা মজার বিষয় বলে রাখি, আমি কিন্তু সাইকেলিং করছি এবং আপনাদের দেখার চেষ্টা করব। প্রিয় দর্শক, আমার চ্যানেল যদি নতুন থাকেন, তো আমি আসলে সাইকেলিং করছি এবং আপনাদের দেখার চেষ্টা করছি। প্রিয় দর্শক, আমার চ্যানেলে যদি নতুন থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে প্রেস করতে ভুলবেন না। তো আমি এখন গুলশান ২ এর দিকে যাচ্ছি এবং আপনাদের দেখার চেষ্টা করছি আসলে বাংলাদেশের এরকম একটা ঢাকা শহরে এরকম একটা জায়গা রয়েছে, অনেকে জানেন না। কারণ যারা এই সব এলাকায় না এসেছেন কখনো, তারা কিন্তু মানে ভাবতে পারবেন না যে উন্নত একটা দেশের মতো পরিপাটি করে সাজানো গোছানো একটা পরিকল্পনাধীন একটা শহর এরিয়া রয়েছে একটা বাংলাদেশের, যেটা আমরা একটা গর্ব করে বলতে পারি যে আমাদেরও উন্নত আমাদের দেশ নয় কিন্তু। যারা ইউটিউবে আমার চ্যানেলে নতুন আছে বা ইতিপূর্বে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। আর আপনি যদি আমার চ্যানেল নতুন থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং বেল বাটনটি প্রেস করে রাখবেন যাতে করে নেক্সট ভিডিও দিতে আপনার কাছে পৌঁছে যায়। মানুষ মানে কতটা জ্ঞানহীন থাকলে এর কাজ দেখছি যে প্রচণ্ড বেগে গাড়িগুলো যাচ্ছে। 2 মিনিট, 1 মিনিট, 30 সেকেন্ড, 10 সেকেন্ড দাঁড়ালে কিন্তু গাড়িগুলো যাওয়া শেষ হয়ে যায়। এই 10 সেকেন্ড মানুষের সহ্য হয় না, যার কারণে গাড়ির সামনে দিয়ে যাওয়ার চেষ্টা করে আর বিপত্তিটা তখনই ঘটে থাকে। আসলে কিছু বলার নেই, বুঝছেন? কিছু বলার নেই। কারণ আমাদের সিস্টেমটাই এরকম, আমরা নিজেরাই তো ভালো না, আমরা সিস্টেমটাই আমরা করতে পারিনি। এই ব্যর্থতা কোনো সরকারের নয়, ব্যর্থতা হচ্ছে আমাদের জনগণের। আমরা নিজেরাই খারাপ। একজন সিস্টেমের মধ্যে থাকলে 10 জন আরো উল্টা পথে যায়, 10 জন আরো, এই দেখুন গাড়িগুলো দেখুন আমার মতো উল্টো দিক দিয়ে আসছে আর কি। তো আসলে এগুলো কিন্তু আহ, কোনো ভালো জিনিস নয়। কোনো যে দেশের রাস্তাঘাট, তারপরে সিস্টেম মানে রাস্তাঘাট থেকে শুরু করে
যানবাহন ব্যবস্থা যেসব দেশে ভালো, পরিবহন ব্যবস্থা যেসব দেশে উন্নত, সেসব দেশেই বেশি তাড়াতাড়ি উন্নতি লাভ করেছে। তা আমি এখন আছি গুলশান 2 যে সার্কেল রয়েছে, গুলশান 2 চত্বর, খুব কাছাকাছি আছে। এই যে দেখুন উঁচু উঁচু ভবনগুলো তৈরি হচ্ছে, বাপরে আকাশচুম্বী এই ভবনগুলো, মানে কতটা উঁচু, সুবহানাল্লাহ। মানে বাংলাদেশে নতুন নতুন রেকর্ড হচ্ছে, নতুন নতুন তৈরি হচ্ছে সব কিছু। দেখেন আকাশ ছোঁয়া ওই ভবনগুলো। বাম পাশের ভবনটি হচ্ছে হোটেল হোটেল দ্য ওয়েস্টিন। দেখেন হোটেল ঢাকা ঢাকা ওয়েস্টিনের। এবং আমি আছি এখন গুলশান সার্কেলের কাছাকাছি, আমি গুলশান সার্কেলে যাচ্ছি। আর এই ডান পাশে হচ্ছে, এটা হচ্ছে ডিএনসিসি মার্কেট আছে, ঢাকা নর্থ সিটি কর্পোরেশন মার্কেট। আগে পুরোটা একটা ছিল, সেটা যখন ঢাকাকে 2 ভাগ করে দেওয়া হয়, ঢাকা নর্থ এবং সাউথ 2টা অংশে, এরপর থেকেই বিভাগে বিভক্ত। এই গুলশান হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। তো আমি আছি এখন গুলশান 2 সার্কেলে। দেখুন এটাও কিন্তু একটা মানে ব্যস্ততম একটি চত্বর। এখানে প্রায় সিগন্যালে একদিক ছাড়ে সময় দেওয়া থাকে 100 সেকেন্ড করে। এই সার্কেলে পড়লে আপনি কি হবে, মানে 1 মিনিট করে প্রত্যেক দিকে ছাড়ে। এখন ধরেন ঘুরে যেতে 4 মিনিট লাগে। চারদিকে 4টি লেন, 4টি রাস্তা থেকে। আমি আছি এখন কামাল আতাতুর্ক অ্যাভিনিউ। এটা হচ্ছে বিখ্যাত কামাল আতাতুর্ক, সেই তুরস্কের প্রেসিডেন্ট যিনি ছিলেন, তার নাম অনুসারেই মূলত এই নামকরণ করা হয়েছে কামাল আতাতুর্ক অ্যাভিনিউ। এই হচ্ছে গুলশান এবং বনানীকে সংযুক্ত করেছে। ডান পাশে দেখছেন, এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল এবং ধনীদের একটা ক্লাব, গুলশান ক্লাব। এবং এই যে সুন্দর বিল্ডিং দেখছেন, এটা হচ্ছে কমার্শিয়াল ব্যাংক অফ সিলন পিএলসি। তো আমি এখন গুলশান থেকে আমি এখন বনানীতে প্রবেশ করতে যাচ্ছি। অলরেডি ম্যাচ বরাবর আছি। গুলশান এবং বনানী একটা লেকে দুই দিকে বিভক্ত করেছে। এদিকে লেক এবং এদিকে, এবং মধ্যে এটা হচ্ছে ব্রিজ। এটাই হচ্ছে গুলশান এবং বনানীকে বিভক্ত করছে। তা আমি এখন বনানীর ভিতরে প্রবেশ করেছি। আসলে বনানীকে নিয়ে আমার একটা ভিডিও আছে অলরেডি, সেটি দেখার অনুরোধ। আপনারা যদি আরো বিস্তারিত চান তাহলে অবশ্যই বনানীকে নিয়ে আমি আরো ভিডিও করতে চাই এবং আপনাদের ডিটেলস তুলে ধরতে চাই। আপনাদের মতামত করে কিন্তু আমি ভিডিও বানাবো। তো আপনারা বনানী কোন এরিয়া দেখতে চান, আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। আপনাদের সবাই করতে ভালো থাকবে। এটা হচ্ছে বনানী প্লে গ্রাউন্ড, বনানী পূজার মাঠ বলা হয়ে থাকে। এখানে বিভিন্ন অনুষ্ঠান, খেলাধুলা সব কিছু হয়ে থাকে। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্ত।